ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি ট্রানজিস্টরকে বিবর্ধক হিসেবে কিভাবে কাজে লাগানো যায় সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই যে অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক কি। তো এর জন্য আমরা একটি ডিভাইস চিন্তা করি। ধরা যাক এটি আমাদের একটি অ্যাম্প্লিফায়ার বর্তনী। তাহলে অবশ্যই এর একটি ইনপুট বর্তনী থাকবে এবং আরেকটি আউটপুট বর্তনী থাকবে। এটি হলো আমাদের তাহলে ইনপুট এবং এটি হলো আমাদের আউটপুট। ইনপুট অর্থে এখানে আমরা কোনো সংকেত দেব এবং আউটপুট অর্থে এখানে আমরা সেই সংকেতের একটি বিবর্ধিত রূপ পাব। এখন এই ইনপুটে যদি আমরা একটি দুর্বল সংকেত প্রদান করি, সংকেত মানে এখানে কোনো অডিও সিগন্যাল হতে পারে অথবা ভিডিও সিগন্যাল হতে পারে। তো আমরা ফিজিক্সে এখানে সংকেত বলতে এখানে সাইন ওয়েভ দ্বারা আমরা সংকেতকে প্রকাশ করি। তাহলে আমরা যদি এরকম একটি দুর্বল সংকেত ইনপুটে প্রদান করি তাহলে তো এখানে এমপ্লিফায়ার কি করবে? এমপ্লিফায়ার করবে কি, এই যে আমাদের ইনপুট যে সংকেত আছে দুর্বল সংকেত, সেই সংকেতকে সে মডিফাই করবে। মডিফাই করে তার আউটপুটে ওই সংকেতের একটি বিবর্ধিত রূপ সে প্রদান করবে। অর্থাৎ ইনপুটে আমরা একটি দুর্বল সংকেত দিয়েছিলাম এবং আউটপুটে আমরা একটি শক্তিশালী সংকেত পেয়েছি। এটি হলো আমাদের অ্যাম্প্লিফায়ারের কাজ। তাহলে আমরা এক কথা বলতে পারি যে ইলেকট্রনিক ডিভাইস তার ইনপুটে প্রদত্ত দুর্বল সংকেতকে আউটপুটে অনেক গুণে বিবর্ধিত করে দিতে পারে তাকে আমরা অ্যাম্প্লিফায়ার বলি বা তাকে আমরা বিবর্ধক যন্ত্র বলে থাকি। আমি আশা করি অ্যাম্প্লিফায়ার কি এটি তোমাদের বোঝা গিয়েছে। আমরা এখানে কমন এমিটার এনপিএন ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার নিয়ে আলোচনা করব, অর্থাৎ সাধারণ নিঃসারক এনপিএন ট্রানজিস্টর বর্তনী। তো এইটি আমাদের এনপিএন ট্রানজিস্টর এবং এর বেস, এমিটার এবং কালেক্টর দেখানো হয়েছে। তো আমরা বর্তনীটি অঙ্কন করি। তাহলে এটি হলো আমাদের সেই সাধারণ নিঃসারক এনপিএন ট্রানজিস্টর বিবর্ধক বর্তনীর একটা বেসিক স্ট্রাকচার। এখানে যে এই সিম্বলটি আমরা দেখতে পাচ্ছি, এখানে তিনটি দাগ দেওয়া আছে, এটাকে আমরা গ্রাউন্ড বলে থাকি। সাধারণত বর্তনী যত নেগেটিভ সংযোগ আছে এখানে দেওয়া হয়, এরকম বোঝায় যে যত নেগেটিভ কানেকশন থাকবে এখানে আমরা সংযুক্ত করে দেব। এখানে আরআই দ্বারা ইনপুট রেজিস্ট্যান্স এবং আরএল দ্বারা আউটপুট রেজিস্ট্যান্স বোঝানো হয়েছে। তো এই যে আরএল এটা আসলে কালেক্টরের সাথে যুক্ত একটি রেজিস্ট্যান্স এবং এখানে কিন্তু আমরা আউটপুটটি কালেক্টর থেকে নিয়েছি, অর্থাৎ এখানে আউটপুটটা হবে আসলে কালেক্টর এবং গ্রাউন্ডের মধ্যে। এই যে আমাদের গ্রাউন্ড, কারণ এই যে এখানে যে সিম্বলটি আমরা রেখেছি এটিও কিন্তু গ্রাউন্ডের সিম্বল, অর্থাৎ আমাদের এই যে আউটপুট, অর্থাৎ এই যে আউটপুট এইটা একটা আউটপুট এবং এই যে এইটা একটা, অর্থাৎ আউটপুটের যে দুটি টার্মিনাল তার মধ্যে একটি হলো কালেক্টর থেকে আসা আরেকটি হলো কিন্তু গ্রাউন্ড থেকে আসা। এটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আউটপুট কিন্তু নিচ্ছি আসলে কালেক্টর এবং এমিটারের মধ্যে, কারণ এমিটারের সাথেই কিন্তু গ্রাউন্ড সংযুক্ত বা গ্রাউন্ডে এমিটার সংযুক্ত, আমরা এটা বলতে পারি। তো আমাদের এখানে বাম পাশে বেস আর এমিটার নিয়ে আমাদের ইনপুট বর্তনী তৈরি করেছি এবং কালেক্টর ও এমিটার নিয়ে আমরা আউটপুট বর্তনী তৈরি করেছি। এখন আমরা ইনপুটে একটি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দ্বারা সম্মুখ ঝোঁক প্রদান করব। আমরা জানি যে কমন এমিটার কনফিগারেশনের জন্য বেস এবং এমিটার হলো ইনপুট বর্তনী এবং ইনপুট বর্তনী সর্বদা সম্মুখ ঝোঁকে রাখতে হয় এবং কালেক্টর এবং এমিটার মিলে হয় আউটপুট বর্তনী। আউটপুট বর্তনী সর্বদা বিমুখী ঝোঁকে রাখতে হয়। তো আমরা প্রথমে একটি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দ্বারা ইনপুট বায়াস বা ঝোঁক প্রদান করে দেখি কি হয়। তো আমরা যদি ইনপুটে নির্দিষ্ট একটি ভোল্টেজ দ্বারা বায়াস করি তাহলে দেখা যায় যে ইনপুটে একটি বেস কারেন্ট সৃষ্টি হয়েছে। এখানে আমরা এই যে ছোট সাদা বিন্দুটি দিয়ে আসলে ইলেকট্রন বুঝিয়েছি। তো এখানে একটি বেস কারেন্ট তৈরি হয়েছে এবং এখানে যে আমরা গ্রাফটি দেখতে পাচ্ছি এটি দিয়ে আসলে ডিসি কারেন্ট বোঝানো হয়েছে, কারণ আমরা এখানে এই যে কোষ অ্যাপ্লাই করেছি, যে কোষটি যে দিয়েছি এই কোষ দিয়ে আসলে একটি ডিসি ভোল্টেজ কিন্তু আমরা প্রদান করে বেস এমিটার সম্মুখ ঝোঁক দিয়েছি বা বেস এমিটারের মধ্যে সম্মুখ ঝোঁক প্রদান করেছি। তার মানে ইনপুট আমাদের এখানে কিন্তু কোনো ভোল্টেজ পরিবর্তন হচ্ছে না, একটা কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজ আমরা ইনপুটে অ্যাপ্লাই করছি। এবং এর ফলে কি হয়, এর ফলে
বেস এমিটরে একটি কনস্ট্যান্ট কারেন্ট প্রবাহিত হতে থাকে। এবং আউটপুটে যদি আমরা কালেক্টর এমিটর বর্তনীতে অর্থাৎ আউটপুট বর্তনীতে যদি রিভার্স বায়াস প্রদান করি তাহলে কি হবে আমরা একটু দেখে নিই। তো আউটপুটে এখানে আমরা যথেষ্ট পরিমাণ উচ্চ ভোল্টেজ দ্বারা রিভার্স বায়াস প্রদান করলাম এবং রিভার্স বায়াস প্রদানের জন্য আমাদের জানা আছে যে কালেক্টর অবশ্যই, যেহেতু এখানে এন টাইপ, কাজে কালেক্টরে কিন্তু ব্যাটারির পজিটিভ টার্মিনাল যুক্ত হবে এবং এমিটারে নেগেটিভ টার্মিনাল যুক্ত হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সাথে সাথে একটি কালেক্টর কারেন্ট সৃষ্টি হয়েছে। এখানে আমরা সবুজ উজ্জ্বল বিন্দু দ্বারা, এই যে এটি দ্বারা আমরা কালেক্টর কারেন্ট বুঝিয়েছি এবং সাদা ছোট বিন্দুটি দ্বারা আমরা কিন্তু বেস কারেন্ট বুঝিয়েছি। এবং আউটপুটে একটি লেখচিত্র দেখিয়েছি। এই লেখচিত্রটা কিন্তু আসলে ভোল্টেজ বনাম টাইমের লেখচিত্র। তো এখানে দেখা যাচ্ছে টাইমের সাথে আউটপুট ভোল্টেজ সর্বদা কনস্ট্যান্ট আছে, কারণ আমরা ইনপুটে যেহেতু সম্মুখযোগ প্রদান করেছি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দ্বারা, তাহলে আউটপুটে কিন্তু আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ পাবো এবং আউটপুটটা কিন্তু আমরা নিয়েছি কালেক্টর এবং গ্রাউন্ডের মধ্যে। এবং আউটপুটের ভোল্টেজটা আমরা এখানে ভিনর দ্বারা প্রকাশ করেছি। ধরা যাক যে আমাদের এই যে আউটপুটে যে ভোল্টেজ এটি 12 ভোল্ট এবং ইনপুটের ভোল্টেজ এটি ছিল আমাদের ধরে নেওয়া যাক 2 ভোল্ট। তাহলে আউটপুটে যে ভোল্টেজ ড্রপটা হয়েছে সেটি কিন্তু কালেক্টর ইমিটার জাংশনের যে রোধ আছে সেই রোধের জন্য হয়েছে এবং সেটা ধরে নেওয়া যেতে পারে যে এখানে এটা 5 ভোল্ট, সাপোজ আমরা ধরে নিলাম, হতে পারে এরকম। তাহলে এটা হলো আমাদের, এটা বোঝানোর জন্য যে বর্তনীটা আমার আঁকা, যে এখানে একটা ইনপুটে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দ্বারা বায়াস করা হলে অর্থাৎ সম্মুখযোগ প্রদান করা হলে আউটপুটে একটি কারেন্ট ফ্লো হবে এবং কালেক্টর এমিটর জাংশনে যে রোধ আছে সেই রোধের জন্য আউটপুট বর্তনীতে একটি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে এবং সেটা কিন্তু অবশ্যই এই 12 ভোল্টের জন্য। এই যে এখানে যে 5 ভোল্ট ড্রপ আমরা দেখিয়েছি কালেক্টর এবং এমিটরের জাংশনে যে 5 ভোল্ট ড্রপ হয়েছে সেটি কিন্তু এই 12 ভোল্ট ব্যাটারির জন্য কিন্তু হয়েছে। এখন আমরা যদি ইনপুটে এরকম একটি সিগন্যাল প্রদান করি তাহলে কি হবে? ইনপুটে সিগন্যাল প্রদান করলে কি হবে সেটি হলো আমাদের কিন্তু এখানে আলোচনার বিষয়। তো আমরা এর পরবর্তী চিত্রে চলে যাই, দেখা যাক কি হয়। এখানে দেখা যাচ্ছে যে ইনপুটে একটি দুর্বল সিগন্যালের জন্য আমরা আউটপুটে অনুরূপ একটি বিবর্ধিত সিগন্যাল পেয়েছি। এখানে ইনপুট সিগন্যালটি কিন্তু ইনপুট রেজিস্টার আর আই এর মাধ্যমে ট্রানজিস্টরের বেসে অ্যাপ্লাই করা হয়েছে, যার ফলে বেস কারেন্টের পরিবর্তন ঘটে। অর্থাৎ ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলের জন্য বেস কারেন্ট একরকম হবে এবং ইনপুট সিগন্যালের নেগেটিভ হাফ সাইকেলের জন্য বেস কারেন্ট আরেক রকম হবে এবং এর ফলে কিন্তু আউটপুটও পরিবর্তন হবে। এখানে আউটপুটে বিবর্তিত সিগন্যালটি কিন্তু ট্রানজিস্টরের কালেক্টর থেকে অর্থাৎ কালেক্টর ও গ্রাউন্ড টার্মিনাল থেকে নেওয়া হয়েছে। তো আমরা পরবর্তীতে ইনপুট সিগন্যালের ধনাত্মক অর্ধচক্রের জন্য আউটপুটে বিবর্তিত সিগন্যালের অবস্থা কেমন হবে এবং ইনপুট সিগন্যালের ঋণাত্মক অর্ধচক্রের জন্য আউটপুটের বিবর্তিত সিগন্যালের অবস্থা কি হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে সিগন্যালের ধনাত্মক অর্ধচক্রের জন্য কি ঘটনা ঘটে তার ব্যাখ্যাটা দেখব। তো আমরা এই যে বর্তনীটি এখন যে অবস্থা আমরা দেখাচ্ছি এটি আসলে ইনপুটের শুধুমাত্র ধনাত্মক অর্ধচক্রের জন্য। তো ইনপুটের ধনাত্মক অর্ধচক্রের জন্য কি ঘটে আমরা ফার্স্টে এটি দেখব। আমরা যে ইনপুটে বায়াসিং এর জন্য যে নির্দিষ্ট পরিমাণ ডিসি ভোল্টেজ প্রদান করেছি সেটি আমরা ধরে নিলাম 2 ভোল্ট এবং আউটপুটে রিভার্স বায়াসের জন্য যে ডিসি ভোল্টেজ প্রদান করেছি সেটি ধরে নিলাম 12 ভোল্ট এবং এটি হলো আমাদের সিগন্যালের ধনাত্মক অর্ধচক্র। তাহলে ধনাত্মক অর্ধচক্র যখন আমরা ইনপুট রেজিস্ট্যান্স আর আইতে অ্যাপ্লাই করব তখন কিন্তু ধনাত্মক অর্ধচক্রের জন্য ভোল্টেজ আস্তে আস্তে বাড়তে 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 ধরলাম আমরা এই যে পিক ভ্যালুতে পৌঁছালো এবং পিক ভ্যালুটা আমরা এখানে ধরে নেই যে +1 ভোল্ট, এখানে +1 ভোল্ট। তাহলে এই +1 ভোল্ট আমাদের ইনপুটে বায়াসিং এর জন্য যে ডিসি ভোল্টেজ 2 ভোল্ট সেই ডিসি ভোল্টেজের সাথে যুক্ত হয়ে কিন্তু মোট হলো আমাদের এখানে 3 ভোল্ট। আর 3 ভোল্ট হলে তুমি বুঝতে পারতেছো এখানে ইনপুটের সম্মুখ ঝোঁকের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পেয়েছে,
কারণ ইনপুটে যত বেশি ভোল্টেজ দ্বারা বায়াসিং করা হবে তত সম্মুখ ঝোঁকের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আউটপুটে কালেক্টর কারেন্টও কিন্তু তত বৃদ্ধি পাবে। এবং আউটপুটে কালেক্টর কারেন্ট যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু কালেক্টর ইমিটার জাংশনের রোধ অনেক কমে যাবে। তাহলে কালেক্টর ইমিটার জাংশনের রোধ যদি কমে যায় তাহলে কিন্তু কালেক্টর ইমিটার জাংশনের বিভব পতনটাও কিন্তু কমে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে ইনপুটে এখানে ভোল্টেজ মানে সিগন্যালের ভোল্টেজ ধীরে ধীরে বাড়ছে, ফলে আমাদের ইনপুটের সম্মুখ ঝোঁকের পরিমাণও বাড়ছে এবং আউটপুটে কালেক্টর কারেন্ট বাড়ছে, কালেক্টর ইমিটার জাংশনের রোধ কমছে, ফলে কালেক্টর ইমিটার জাংশনের বিভব পতন কিন্তু কমে যাচ্ছে। তো আমরা এই যে আউটপুটটা নিয়েছি এই আউটপুটটা কিন্তু আসলে কালেক্টর এবং গ্রাউন্ডের মধ্যে, অর্থাৎ আমরা এক কথা বলতে পারি কালেক্টর এবং ইমিটারের মধ্যে। হ্যাঁ, তাহলে আমরা আউটপুটটা যদি এখন দেখি তাহলে আউটপুট সিগন্যালের অবস্থা কি হবে? আউটপুট সিগন্যালের অবস্থা কিন্তু ঠিক এরকম হবে। আউটপুট সিগন্যালটা আমাদের এই যে নিম্নমুখী হবে। আমাদের এই যে উইদাউট সিগন্যালে যে ভোল্টেজ ছিল এটা আমরা ধরে নিয়েছিলাম 5 ভোল্ট, দেখা যাচ্ছে আউটপুট সিগন্যালটা কিন্তু এখন এই 5 ভোল্টে ধীরে ধীরে মান কমতে কমতে নিচের দিকে নেমে আসছে। তো এটা কতক্ষণ পর্যন্ত নিচের দিকে নামবে? এখানে ইনপুট সিগন্যাল এর পজিটিভ অর্ধচক্র যখন বাড়তে থাকবে তখন এখানে আউটপুট সিগন্যালের তোমার ভোল্টেজ পতন কিন্তু এখানে ধীরে ধীরে কমতে থাকবে এবং কমতে কমতে এই যে একটা নির্দিষ্ট সর্বনিম্ন মানে পৌঁছাবে। সর্বনিম্ন মানটা প্রাপ্ত হবে কিন্তু ইনপুট সিগন্যালের পিক ভ্যালুর জন্য, তারপরে কিন্তু আবার ইনপুট সিগন্যাল ধীরে ধীরে কমছে এবং আউটপুট সিগন্যাল কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো ইনপুট সিগন্যাল যখন ধীরে ধীরে আবার কমছে তখন আউটপুট সিগন্যাল এর বিভব পতন কেন বাড়তেছে? কারণ হলো ইনপুট সিগন্যাল কমতে থাকলে এখানে আমাদের কিন্তু বায়াসিং এর পরিমাণ ধীরে ধীরে আবার হ্রাস পাচ্ছে। আমাদের এখানে সর্বোচ্চ বায়াসিং ছিল 3 ভোল্টের জন্য, কিন্তু আবার যদি এখান থেকে আমাদের ইনপুট সিগন্যালে ধনাত্মক অর্ধচক্র মান ধীরে ধীরে কমতে থাকে তাহলে কিন্তু ইনপুটের যে বায়াস বলে সেটাও কিন্তু ধীরে ধীরে আসলে কমতে থাকবে। তাহলে কমতে থাকলে কালেক্টর কারেন্ট কমবে এবং কালেক্টর মিটার জাংশনের যে রোধ সেই রোধটা কিন্তু বাড়বে, আর রোধ বাড়লে পরে কিন্তু আমাদের এই যে ভোল্টেজ পতনটা বাড়তে থাকবে এবং ধীরে ধীরে বাড়তে 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 কিন্তু আমাদের এখানে বেসলাইন অর্থাৎ 5 ভোল্টে গিয়ে আবার পৌঁছাবে। এই হলো আমাদের ধনাত্মক অর্ধচক্রের জন্য আমাদের ইনপুট সিগন্যালের ধনাত্মক অর্ধচক্রের জন্য আউটপুট সিগন্যালের কেমন হবে সেই ব্যাপারটা আমরা জানলাম। তার মানে এখানে ইনপুট সিগন্যালের ধনাত্মক অর্ধচক্রের জন্য কিন্তু আউটপুট সিগন্যালের তোমার ভোল্টেজ লেভেলটা কিন্তু ধীরে ধীরে আসলে কমতে থাকে। কারণ হলো ইনপুট সিগন্যালের ধনাত্মক অর্ধচক্রের জন্য ইনপুটে বায়াসিং এর পরিমাণ বৃদ্ধি পায়, এর ফলে আউটপুটে কালেক্টর কারেন্ট বৃদ্ধি পায় এবং কালেক্টর ইমিটার জাংশন রোধ হ্রাস পায়, ফলে বিভব পতন হ্রাস পায়। তার মানে ইনপুটে সিগন্যালের ভোল্টেজ যত বাড়বে আউটপুটে কালেক্টর ইমিটার জাংশনে বিভব পতন তত ধীরে ধীরে কমবে, কারণ রোধ তখন ধীরে ধীরে কমে যায় কালেক্টর ইমিটার জাংশনে। আবার ইনপুটের অর্ধচক্র ধনাত্মক অর্ধচক্রের জন্য ভোল্টেজ যখন ধীরে ধীরে কমবে তখন কিন্তু আবার আউটপুটের বিভব পতনটা ধীরে ধীরে বাড়া শুরু করবে, কারণ কি তখন আউটপুটে কালেক্টর ইমিটার জাংশনের রোধ ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে এই হলো আমাদের ধনাত্মক অর্ধচক্রের জন্য ব্যাপার। তো এরপর আমরা ঋণাত্মক অর্ধচক্রের জন্য অর্থাৎ সিগন্যালের ইনপুট সিগন্যালের ঋণাত্মক অর্ধচক্রের জন্য কি ঘটে আমরা সেটা দেখব। আমাদের এখানে সবুজ উজ্জ্বল বিন্দুটি দ্বারা কিন্তু কালেক্টর কারেন্ট এবং সাদা উজ্জ্বল বিন্দুটি দ্বারা কিন্তু বেস কারেন্ট আমরা দেখিয়েছি। এবং এই যে ছোট বিন্দুগুলো ঘুরছে বর্তনীতে দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমাদের আসলে ইলেকট্রন বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি। এখন আমরা যদি ইনপুটের ঋণাত্মক অর্ধচক্র চিন্তা করি তাহলে কি হবে? তো আমাদের এখানে কিন্তু ইনপুটের বায়াসিং ভোল্টেজ ছিল 2 ভোল্ট, আউটপুটের ভোল্টেজটা ছিল 12 ভোল্ট। তো আমরা যদি ঋণাত্মক অর্ধচক্র চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে ঋণাত্মক অর্ধচক্রের জন্য কিন্তু এখানে তো ঋণাত্মক অর্ধচক্রের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ভোল্টেজের মান ধীরে ধীরে কমছে। এখানে ভোল্টেজ ধীরে ধীরে কমছে, কমতে কমতে দেখা গেল এখানে যে পিক ভ্যালু সেটা হলো -1 ভোল্ট। পিক ভ্যালুটা হলো আমাদের -1 ভোল্ট। আর এখানে কিন্তু আমাদের বায়াসিং ভোল্টেজ ছিল 2 ভোল্ট, তাহলে এই 2 ভোল্ট আর প্লাস -1 ভোল্ট, তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বায়াসিংটা হচ্ছে +1 ভোল্টের জন্য। বায়াসিংটা হচ্ছে +1 ভোল্টের জন্য। তাহলে এখানে বায়াসিংটা কিন্তু আগের তুলনায় উইক হয়ে গেল। তার মানে এখানে ধীরে ধীরে ভোল্টেজ কমছে এবং ইনপুটে বায়াসিংও কমছে।
যখন কমতে কমতে নেগেটিভ হাফ সাইকেলের জন্য সর্বোচ্চ পিক ভ্যালু -1 ভোল্ট, তখন কিন্তু আমাদের একবারে উইক বায়াসিং এখানে। তার মানে এখন 1 ভোল্টের জন্য বায়াসিং হচ্ছে। তো আমরা যদি ইনপুটে যদি বায়াসিং এর পরিমাণ কম হয়, তাহলে কিন্তু ট্রানজিস্টরে আউটপুটে কারেন্ট ফ্লো কম হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ আউটপুটে ইলেকট্রনের ফ্লো খুব কম, তার মানে আউটপুটে কারেন্ট ফ্লো কম হচ্ছে, এবং এই কারণে কিন্তু কালেক্টর এমিটর জাংশন রোধ অনেক বেশি। ফলে এখন কিন্তু কালেক্টর এমিটর জাংশন, অর্থাৎ আমাদের আউটপুটে যে ভোল্টেজ পতনটা হবে সেটা কিন্তু আমাদের অনেক বেশি হবে। তো আমরা যদি আউটপুটটা দেখি, তাহলে আউটপুটটা কিন্তু ঠিক এখন এরকম হবে। তার মানে এখানে ইনপুটে নেগেটিভ হাফ সাইকেলের জন্য ধীরে ধীরে ভোল্টেজ কমছে, আর এখানে কিন্তু আউটপুটে ধীরে ধীরে বাড়ছে, আউটপুটে ধীরে ধীরে বাড়ছে, বাড়তে বাড়তে এখানে পিক ভ্যালু কখন হবে, যখন ইনপুটের সিগন্যালের পিক ভ্যালু অর্থাৎ -1 ভোল্ট প্রাপ্ত হবে, তখন কিন্তু আমাদের আউটপুটের পিক ভ্যালু প্রাপ্ত হবে। আবার যখন ইনপুট সিগন্যাল ধীরে ধীরে নেগেটিভ হাফ সাইকেলের ভ্যালুটা ধীরে ধীরে আমাদের এখানে জিরোর দিকে যাচ্ছে, অর্থাৎ পজিটিভের দিকে যাচ্ছে, তখন কিন্তু এখানে বায়াসিং এর পরিমাণ স্ট্রং হচ্ছে, অর্থাৎ বায়াসিং ভোল্টেজটা বাড়তেছে। ফলে আমাদের কালেক্টর কারেন্টটা কিন্তু বাড়তে থাকবে, এবং কালেক্টর ইমিটর জাংশনের যে রোধ সেটা কিন্তু কমতে থাকবে। ফলে এখানে বিভব পতনও কমতে থাকবে ধীরে ধীরে, এবং তাই আমাদের আউটপুটের সিগন্যালটার ভোল্টেজ কিন্তু তখন নিচের দিকে আসতে থাকবে, ঠিক এরকম। কাজেই নেগেটিভ হাফ সাইকেলের জন্য তুমি আউটপুটে ঠিক এরকম একটি সিগন্যাল পাবে। এখানে এই সিগন্যালের বিস্তার কিন্তু যথেষ্ট বেশি, এবং এটা কেন, এটার কারণ হলো আউটপুটে আমরা বাইসিং করেছি হাই ভোল্টেজ দ্বারা, আর এই হাই ভোল্টেজের জন্যই কিন্তু এখানে বিস্তারটা অনেক বেশি হয়েছে। আমাদের ট্রানজিস্টর কিন্তু আসলে ইনপুটের সিগন্যালটা রিসিভ করে, এবং আউটপুটে যে হাই ভোল্টেজ আছে সেই হাই ভোল্টেজটা তো ডিসি হাই ভোল্টেজ, সেই ডিসি হাই ভোল্টেজটাকে সে ওই ইনপুটের সিগন্যালের তালে তালে কিন্তু তোমার ওঠানামা করায় আর কি, বা ইনপুটের সিগন্যালের প্রতিরূপ একটা সিগন্যাল তৈরি করে দিতে পারে। তাহলে আমার মনে হয় যে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখানে ইনপুটে নেগেটিভ সিগন্যাল হলে আউটপুটের সিগন্যালটা কেমন হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে ইনপুটে ধনাত্মক অর্ধচক্রের জন্য ইনপুটে বাইসিং পরিমাণ বৃদ্ধি পায়, আউটপুটে কারেন্ট ফ্লো বৃদ্ধি পায়, এবং কালেক্টর ইমিটার জাংশনের রোধ কমে যায়। ফলে কালেক্টর ইমিটার জাংশনের বিভব পতন কমে যায়, তাই সিগন্যালটা নিম্নমুখী দেখায়। হ্যাঁ, আবার ইনপুটে ঋণাত্মক অর্ধচক্রের জন্য ইনপুটে বায়াসিং এর পরিমাণ কমে যায়, তখন কালেক্টর কারেন্টও কমে যায়, ফলে কালেক্টর এমিটার জাংশনের রোধ বৃদ্ধি পায়। আর কালেক্টর এমিটার জাংশনের রোধ বৃদ্ধি পাওয়ার কারণে কালেক্টর এমিটারের মধ্যে বিভব পতনটা কিন্তু বেড়ে যায়, যা আমাদের এই যে এই লেখচিত্র দ্বারা বোঝানো হয়েছে। তো আমরা একত্রে যদি ঘটনাটা দেখি, তাহলে কিন্তু ঠিক এরকম দেখাবে। আর এখানে কিন্তু ইনপুটের সিগন্যালের যে ফেজ, তার চেয়ে আউটপুটের সিগন্যালের ফেজ কিন্তু 180 ডিগ্রি ডিফারেন্স হয়েছে, অর্থাৎ ইনপুট এবং আউটপুট সিগন্যালের মধ্যে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হবে। কারণ কি, কারণ ইনপুটে যখন ধনাত্মক অর্ধচক্র, তখন বায়াসিং স্ট্রং হওয়ার কারণে কালেক্ট্রোমিটার জংশনের রোধ কমে যায়। কালেক্ট্রোমিটার জংশনের রোধ কমে যাওয়ার কারণে কালেক্ট্রোমিটার জংশনের বিভব পতনটা কিন্তু হ্রাস পায়। তার মানে লেখচিত্রটা নিম্নগামী। আবার ইনপুটে যখন ঋণাত্মক অর্ধচক্র, তখন ইনপুটে কিন্তু বায়াসিং উইক হয়, তখন আউটপুটে কালেক্টর কারেন্ট কমে যায়, এবং কালেক্টর ইমিটার জাংশনে রোধ অনেক বেড়ে যায়, এবং রোধ বেড়ে যাওয়ার কারণে কালেক্টর ইমিটার জাংশন অর্থাৎ আউটপুটে বিভব পতন বেড়ে যায়, এবং লেখচিত্র কিন্তু তখন ঊর্ধ্বমুখী। এইভাবে কিন্তু এখানে আসলে ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি হয়ে থাকে। আর ইনপুটের সিগন্যাল আমরা যাই দিই না কিনা, আউটপুটে কিন্তু সিগন্যালের সর্বদা ভোল্টেজ লেভেলটা কিন্তু ইনপুটের চেয়ে বেশিই থাকে। এইভাবে আমাদের ইনপুট সিগন্যালকে একটি ট্রানজিস্টর দ্বারা বিবর্ধিত করা যায়। এখানে একটি ইম্পর্টেন্ট কথা হলো, এখানে কিন্তু আমাদের ইনপুটের যে সিগন্যাল, সেই সিগন্যালটা কিন্তু আমাদের আসলে আউটপুটে বিবর্ধিত হয়নি। আসলে আমাদের এখানে ব্যাপারটা হলো, আমাদের আউটপুটে যে হাই ভোল্টেজ ডিসি আছে, সেই ডিসি ভোল্টেজটাকে ইনপুটের সিগন্যালের অনুরূপ এসিতে কনভার্ট করে দেওয়া হয়েছে। তার মানে ইনপুট সিগন্যালের অনুরূপ আউটপুট সিগন্যালটা তৈরি করে দেওয়া হয়েছে। তার মানে আউটপুটে যে হাই ভোল্টেজ আছে, হাই ভোল্টেজটা ইনপুটের সিগন্যালের অনুরূপভাবে এখন ওঠানামা করছে। আর যেহেতু আউটপুট সিগন্যালটা মানে আউটপুট ভোল্টেজটা অনেক বেশি, কাজে আউটপুট সিগন্যালের তোমার অ্যাম্পলিটিউডটা অনেক বেশি হবে, বা আউটপুটের ভোল্টেজ গেইন অনেক
বেশি হবে। এইভাবে কিন্তু আসলে একটা ট্রানজিস্টর অ্যামপ্লিফাই করে থাকে। তো আমি আশা করবো তোমরা একটা ট্রানজিস্টর কিভাবে একটা সিগন্যালকে মানে একটি দুর্বল সিগন্যালকে শক্তিশালী সিগন্যালে রূপান্তর করতে পারে এটা তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে আলোচনা করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।